ইন্টারভিউয়ের জন্য সকল প্রশ্নের উত্তর মুখস্থ করার প্রয়োজন নেই। কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি নন্দী একাডেমির বিভিন্ন ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখেও ইন্টারভিউ বোর্ডে অবলীলায় দিয়ে দিতে পারবেন। যেমন, যদি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করি যে আপনি যখন শিক্ষক বা শিক্ষিকা হবেন তখন গ্রাম না শহরের বিদ্যালয়গুলিকে বেছে নিতে চাইবেন, সেই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, হয়ে যাবে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বিদ্যালয়ের কোনো গঠনমূলক কাজের জন্য আপনি অন্যান্য সহকর্মীদের সঙ্গে একমত হতে পারছেন না, আপনার নির্দিষ্ট পরিকল্পনায় আপনার অন্য সহকর্মী সায় দিচ্ছে না, সেই অবস্থায় আপনার করণীয় কী, সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিও দেখুন, শেষ পর্যন্ত হয়ে যাবে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে কোনো নির্দিষ্ট একটি বিষয় নিয়ে শিশুদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে, এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার কর্তব্য কী, এই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মধ্যে রয়েছে। আপনার কাজ শেষ পর্যন্ত এই ভিডিওটিকে মন দিয়ে দেখা। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী, আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন আমরা দেখে নিই সেই সকল প্রশ্ন এবং সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর। এই বিষয়ে একটি কথা বলবো যে পরিস্থিতি নির্ভর প্রশ্নের কোনোদিন সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর আমার চোখে একরকম, আপনার চোখে একরকম। তাই আপনি আমার দৃষ্টিভঙ্গিটিকে দেখে নিন এবং আপনি আপনার মতো করে এই প্রশ্নের উত্তরগুলিকে সেট করতে পারেন। আসুন আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই এবং সেই প্রশ্নের উত্তর কি হতে পারে আমরা আলোচনা করে নিই। আজকের প্রথম প্রশ্ন যে চাকরির জন্য আপনি গ্রাম না শহরের বিদ্যালয়গুলিকে বেছে নেব। এই প্রসঙ্গে আমরা সকলেই বলছি যে চাকরির জন্য আমি গ্রামের বিদ্যালয়গুলিকে বেছে নেব। কেন না, আমি এখানে দেখাতে চাইছি যে আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে আমি শিশুদের জন্য শেষ পর্যন্ত কাজ করতে চাই। আমারও বক্তব্য একই, কিন্তু আমি এই প্রশ্নটিকে একটু অন্যরকম করে দেখাতে চাইব। অন্যরকম করে কি দেখাতে চাইব? দেখুন, যখন এই প্রশ্নটিকে করা হচ্ছে তখন আমাদের কাছে একটা স্থির সিদ্ধান্ত আসছে যে সকলেই শহরের বিদ্যালয়গুলিকে বেছে নেবে, কেউ গ্রামের বিদ্যালয়গুলিকে বেছে নেবে না। তাই আমি গ্রামের বিদ্যালয়গুলিকে বেছে নেব, এটা আমার মহানুভবতা। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম। আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে নির্দিষ্ট কিছু পরিমণ্ডল, নির্দিষ্ট সাংস্কৃতিক বৈশিষ্ট্য, নিজস্ব ধর্মীয় বৈশিষ্ট্য ইত্যাদি বিভিন্ন কারণে প্রত্যেকটা বিদ্যালয়ের মধ্যেই কিছু না কিছু পার্থক্য আছে। সেই পার্থক্য গ্রাম বা শহর বলে না, সেই পার্থক্য নির্দিষ্ট অঞ্চল ভেদে দেখা দিতে পারে। তাই আমি কোন বিদ্যালয় বেছে নেব সেটি গ্রাম বা শহরের উপর নির্ভর করছে না। আমি সর্বোপরি একটি বিদ্যালয়কে বেছে নেব যেখানে কিছু শিশু পাবো এবং তাদেরকে শিক্ষিত করার মধ্যে দিয়ে আমি আমার শিক্ষার লক্ষ্যকে পূরণ করতে পারবো। এই নির্দিষ্ট বিষয়টি আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, চাকরির জন্য আপনি গ্রাম না শহরের বিদ্যালয় কোনটিকে বেছে নেবেন? বিদ্যালয়গুলির ভিন্নতা কেবল গ্রাম বা শহরের উপর নির্ভর করে না, তা নির্ভর করে ওই অঞ্চলের নিজস্ব ভিন্ন সামাজিক পরিমণ্ডল, অঞ্চলের নিজস্ব কিছু বৈশিষ্ট্য, নিজস্ব কিছু সামাজিক অবস্থার ভিন্নতা, নিজস্ব কৃষ্টি ও নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলের উপর। আমি শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যের কথা মাথায় রেখে শিশুদের শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য যখন যে অঞ্চলে প্রয়োজন তখন সেই অঞ্চলে কর্মের জন্য নিজেকে প্রস্তুত রাখব। আজকের পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের কোনো গঠনমূলক কাজে আপনার সহকর্মীরা আপনাকে সহযোগিতা করছে না, এই অবস্থায় আপনার করণীয় কী? দেখুন, এই প্রশ্নের উত্তর আমরা সকলেই বলছি যে সহকর্মীদের সঙ্গে আলোচনা করব, তাদেরকে বোঝাবো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা সকলে এটাই ভাবছি যে আমি যেটা বলছি নির্দিষ্ট ওই পরিকল্পনা নিয়ে সেটাই ঠিক, সহকর্মীরা যেটা বলছে সেটা ভুল। কিন্তু বিষয়টা তো এমনও হতে পারে যে নির্দিষ্ট কোনো একটি গঠনমূলক কাজে আমি যে পরিকল্পনাটি করেছি সেই পরিকল্পনাটিই ভুল। তার জন্য আমার সহকর্মীরা আমাকে সাহায্য করছেন না, সহকর্মীরা অন্য কিছু চাইছেন। তাহলে যখন আমি গঠনমূলক কোনো কাজ করছি তখন সহকর্মীরা আমাকে সাহায্য করছেন না, এর কিন্তু অনেক কটা কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে আমার পরিকল্পনার মধ্যে কোনো ব্যর্থতা রয়েছে, এই পরিকল্পনার মধ্যে দিয়ে বিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন করা সম্ভব নয়, তাই সহকর্মীরা আমাকে সমর্থন করছে না। তাই আমাকে এটাও ভেবে দেখতে হবে যে আমার পরিকল্পনা ঠিক না আমার পরিকল্পনা ভুল। আমাকে অবশ্যই নিজের মূল্যায়ন করতে হবে এবং আমার সহকর্মীরা কেন আমাকে সমর্থন করছেন না সেই নির্দিষ্ট বিষয়টিকেই সবসময় ভাবতে হবে। এমন না যে আমি ভগবান, আমি যা ভাবছি সব ঠিক এবং সহকর্মীরা আমাকে সাহায্য করছেন না মানে তারা এই সময় সিনেমার ভিলেন হয়ে গেছেন, এমন কোনো কিছু না। ভুল আমার মধ্যেও থাকতে পারে, ভুল তাদের মধ্যেও থাকতে পারে। তাই আলোচনার মধ্যে দিয়ে এই বিষয়টিকে স্থির করতে হবে যে কেন তারা আমাকে সমর্থন করছে
করছেন না, এর পিছনে আমার পরিকল্পনার কোনো ভুল নেই তো? সেটিকে সবার আগে খুঁজে বের করতে হবে। তাহলে আসুন এই নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে আমরা এই প্রশ্নের উত্তর কি বলতে পারি সংক্ষেপে দেখে নিই। তবে আবারও বলছি, আপনার এই নির্দিষ্ট প্রশ্নের উত্তর ভিন্নও হতে পারে। এখানে প্রশ্ন ঠিক বা ভুলের নয়, এখানে প্রশ্ন হচ্ছে যে আপনি যে বিষয়টিকে উত্তর দিচ্ছেন সেই বিষয়টিকে যুক্তির সঙ্গে প্রতিষ্ঠা করতে পারছেন কিনা। আসুন কথা না বাড়িয়ে আমরা পরের প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। বিদ্যালয়ের কোনো গঠনমূলক কাজে আপনি আপনার সহকর্মীদের সমর্থন না পেলে সেই অবস্থায় কি করবেন? এই অবস্থায় সবার আগে আমি নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করব। আমি যে কাজটিকে শিশুদের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য এবং এই বিদ্যালয়ের জন্য গঠনমূলক বলে মনে করছি, সেটি কি আদৌ গঠনমূলক? যদি আমার মনে হয় গঠনমূলক, তাহলে আমি আমার সহকর্মীদের সঙ্গে সরাসরি সেই বিষয়ে আলোচনা করব এবং তারা কেন আমাকে এই নির্দিষ্ট বিষয়ে সমর্থন করছেন না সেই বিষয়ে তাদের যুক্তিগুলোকে শুনে পরবর্তী সিদ্ধান্ত নেব। এবং যদি দেখি সহকর্মীদের সমর্থন না করার পিছনে নির্দিষ্ট যুক্তি রয়েছে, সেক্ষেত্রে আমি আমার পরিকল্পনাকে কিছুটা পরিবর্তন করার চেষ্টা করব। আজকে 3 নম্বর প্রশ্ন, কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে শিশুদের মধ্যে মতানৈক্য ঘটলে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার করণীয় কী? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা সবসময় ভাবছি মতানৈক্য মানেই ঝগড়া, মতানৈক্য মানেই মারামারি, এবং সেই অবস্থা থেকে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি তাদের সেই মতানৈক্যকে নিরসন করব, তাদেরকে বোঝাবো বন্ধুদের মধ্যে ঝামেলা করতে নেই, মারামারি করতে নেই, ইত্যাদি আরও অনেক 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 কিছু। কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না যে মতানৈক্য কেন ঘটছে। তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন হয়েছে, তাই নির্দিষ্ট একটি বিষয়ে তারা নিজের মত পরিবেশন করতে পারছে এবং সেখানেই কিন্তু মতানৈক্য ঘটছে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে যখন শিশুদের মধ্যে মতানৈক্য ঘটছে, তার মানে তাদের সর্বাঙ্গীন বিকাশ সাধন সঠিক পথেই চলেছে। তারা নিজস্ব মতামত এই নির্দিষ্ট বিষয়ে জ্ঞাপন করতে পারছে, তাই সেখানে মতামতের ভিন্নতা দেখা দিচ্ছে। তাহলে এই নির্দিষ্ট বিষয়টিকে আমি আরও যত্ন সহকারে হ্যান্ডেল করব এবং তারা যে নির্দিষ্ট বিষয় নিয়ে তাদের মতামতগুলিকে জ্ঞাপন করছে, এই বিষয়টিকে আমি সাধুবাদ জানাবো এবং শেষ পর্যন্ত যুক্তি প্রতিযুক্তির মধ্যে দিয়ে যেটা তাদের ভালো বলে মনে হবে সেটিকেই গ্রহণ করতে শেখাবো। কিন্তু আমি সবসময় তাদের এই মতামতগুলিকে স্যালুট জানাবো, সাধুবাদ জানাবো, কারণ তারা নির্দিষ্ট বিষয়টিকে অনুধাবন করতে শিখেছে বলেই নিজস্ব মতামতটিকে জ্ঞাপন করতে পারছে। এই নিজস্বতা কোনোদিন আমি তাদের মাঝখান থেকে হারিয়ে যেতে দেব না। এটাই হচ্ছে উত্তর। তাহলে আসুন এই নির্দিষ্ট বিষয়টিকে আমরা সংক্ষেপে কি উত্তর দিতে পারি সেটাকে দেখে নিই। কোনো একটি নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে মতানৈক্য ঘটা স্বাভাবিক ব্যাপার, কারণ কোনো একটি নির্দিষ্ট বিষয়ে সকল শিক্ষার্থী একমত নাও হতে পারে। সেখানে ভিন্ন মতগুলির মধ্যে যে মতামত বেশি গ্রহণযোগ্য ও যুক্তিগ্রাহ্য, সেই মতামতকেই গ্রহণযোগ্য করে তুলব এবং শিশুদেরকে এই নির্দিষ্ট ধারণা দেব যে এরকম মতানৈক্যের অবকাশ তৈরি হলে তারা যেন যুক্তি প্রতিযুক্তির মধ্যে দিয়ে সঠিক মতামতকে বেছে নেয়। আজকের পরবর্তী প্রশ্ন, মিড ডে মিলের চাল সম্বন্ধে আপনার কোন কোন ধারণা থাকা উচিত? অর্থাৎ মিড ডে মিলের চাল এবং সেই চালগুলির ব্যবহার সম্বন্ধে। দেখুন, এই বিষয়ে আমরা কয়েকটি কথা বলবো। যে প্রথমেই সেই চালগুলি কোথায় সংরক্ষণ করে রাখা হচ্ছে, সেই চালগুলি কোথায় রাখা হচ্ছে, সেটা রাখার জন্য উপযুক্ত জায়গা কিনা সেটা মাথায় রাখতে হবে। সেই চালগুলি হিসাব রাখার জন্য যে স্টক রেজিস্টার আছে সেটাকে ঠিকঠাক মেনটেন করতে হবে। তা না হলে বছরের বা সপ্তাহের বা মাসের যে কোনো একটা সময়ে গিয়ে দেখব আমাদের চাল ফুরিয়ে গেছে এবং পরবর্তী চাল আসতে 3-4 দিন সময় লেগে গেল। তাহলে আমরা যদি স্টক রেজিস্টার মেনটেন করি তাহলে কিন্তু কোনো সময় বিদ্যালয়ের চালের অভাব ঘটবে না। সেই চালগুলি কি অপচয় হচ্ছে? কেউ কি সেগুলিকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে? রান্নার পরে অতিরিক্ত খাবার কি ফেলে দিতে হচ্ছে? চাল কেমন করে অপচয় হচ্ছে, কোথায় কোথায় অপচয় হচ্ছে, সেই সকল বিষয়গুলি কিন্তু আমরা খুঁজে বের করার চেষ্টা করব। যে চালগুলি শিশুদের পাতে পরিবেশন করা হচ্ছে সেগুলি আগে থেকেই নষ্ট হয়ে যায়নি তো? সেগুলিকে পোকায় নষ্ট করে দেয়নি তো? সেগুলিকে আরশোলায় নষ্ট করে দেয়নি তো? ইত্যাদি সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেগুলিকে খাদ্য আকারে শিশুদের পাতে পরিবেশন করার আগে। তাহলে এটিই হচ্ছে নির্দিষ্ট প্রশ্নের নির্দিষ্ট উত্তর। আসুন আরও নির্দিষ্ট করে আমরা এই প্রশ্নের উত্তর কেমন করে দিতে পারি সেটিকে দেখে নিই। মিড ডে মিলে ব্যবহৃত চালের সম্বন্ধে একজন শিক্ষক বা শিক্ষিকার কোন কোন ধারণা থাকা উচিত? চাল যেন সব সময়ে সঠিকভাবে সংরক্ষণ করা হয়, স্টক রেজিস্টার যেন প্রতিনিয়ত মেনটেন করা হয় যাতে বিদ্যালয়ে কোনো সময় চালের অভাব দেখা না দেয়। যে সকল চাল বর্তমানে খাদ্যের উপযুক্ত নেই সেগুলিকে যেন কোনো সময়ই ব্যবহার না করা হয়। ইঁদুর, পোকা ইত্যাদির হাত থেকে যেন চালগুলিকে সংরক্ষণ করার উপযুক্ত ব্যবস্থা থাকে
এবং শিশুদের এই খাদ্যদ্রব্যগুলি যেন কোনো সময় অপচয় না হয় সেদিকে বিশেষ দৃষ্টি রাখার প্রয়োজন আছে। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে শিশুদের জলপান সুনিশ্চিত করতে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেন? অর্থাৎ জল পান না করলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শিশুরা যেহেতু এখনও নিজেদের স্বাস্থ্য বা শরীর সম্বন্ধে ওয়াকিবহল নয়, তাই এটা নিশ্চিত নয় যে তারা সঠিক সময়ে জল পান করবে। এই অবস্থায় আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কোন পদক্ষেপ গ্রহণ করবেন যার মধ্যে দিয়ে শিশুরা সঠিক সময়ে জল পান করবে? তার উত্তরে আমি বলতে পারি, বিদ্যালয়ে একটি ঘণ্টা ঝুলিয়ে দেওয়া রয়েছে এবং নির্দিষ্ট সময় অন্তর সেই ঘণ্টাটিকে বাজালেই সকল শিশু সেই সময় নিজের চাহিদা অনুযায়ী জল পান করবে। তাহলেই এই রকম করে জলের চাহিদা মিটে যাবে। এই ব্যাপারটি হয়তো শীতকালে অতটা কার্যকরী নয়, কিন্তু গরমকালে অবশ্যই এই ব্যাপারটি কার্যকরী হবে যে নির্দিষ্ট সময় অন্তর শিশুরা জল পান করবে না। তার জন্য বিদ্যালয়ে একটি ঘণ্টা টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই ঘণ্টা যখন বাজানো হবে শিশুরা তখনই জল পান করবে। এই নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা কিন্তু বিদ্যালয়ে শিশুদের জলপান ব্যবস্থাটিকে সুনিশ্চিত করতে পারি। আসুন তাহলে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি সেটি একবার দেখে নিই। বিদ্যালয়ে শিশুদের জলপান সুনিশ্চিত করতে কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? নির্দিষ্ট সময় অন্তর যথেষ্ট পরিমাণে জল পান না করলে শরীরে তার খারাপ প্রভাব পড়তে পারে, কিন্তু শিশুরা সকলেই হয়তো নিজের স্বাস্থ্য সম্বন্ধে এখনও এতটাও সচেতন নয়। তাই বিদ্যালয়ের নির্দিষ্ট ঘণ্টার ব্যবস্থা করা যেতে পারে। সেই ঘণ্টা শোনার পরেই শিশুরা সকলে নির্দিষ্ট পরিমাণ জল পান করবে নিজ চাহিদা অনুযায়ী। তবে এই ব্যবস্থাপনাটি অপেক্ষাকৃত গ্রীষ্মকালে বেশি কার্যকর হবে। তাহলে আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।